তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। সকলে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, বেশ। দেখো, তুমি যেটা করবে আজকে সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এখানে চ্যাপ্টারটার নাম হচ্ছে জেনারেল প্রিন্সিপালস অ্যান্ড প্রসেস অফ আইসোলেশন অফ এলিমেন্টস, যাকে আমরা এক কথায় মেটালার্জি বলছি। কি কি পড়বে একবার দেখে নাও একবার। দেখো, আমাদের প্রথমে রয়েছে, তোমাকে প্রথমে জানতে হবে মিনারেলস কি, দেন ওর্স রয়েছে, দেন গ্যাঙ্গু রয়েছে, তারপরে ফ্ল্যাক্স, স্ল্যাগ। এই কটা জানার পরে তারপরে আমাদের অ্যাপ্রোচ হবে কি করে আইসোলেশন করব, অর্থাৎ জেনারেল মেথডস অফ এক্সট্রাকশন অফ মেটালস উইথ রেফারেন্স টু, তিনটে তোমাকে দেওয়া আছে। একটা এফি দেওয়া আছে, মানে আয়রন, 2 নম্বর কপার, অ্যান্ড 3 নম্বর অ্যালুমিনিয়াম। এইটা পড়ার পরে আমরা কি পড়বো না, ডেফিনেশন অফ অ্যালয় আর পারপোজেস অফ মেকিং অ্যালয়, অ্যান্ড দেন কিছু অ্যালয়ের ডিটেলস জানতে চাইবো। ডিটেলস মানে হচ্ছে গিয়ে আমি পড়ব কম্পোজিশন অ্যান্ড ইউজেস। এটা ইন্টারনেট সোর্স করলে আমরা সবকটা পেয়ে যাব। আমি অ্যালয়গুলোর নাম আর লিখলাম না, যখন করাবো তখন সবকটা পরপর বলে দেবো। আর তারপর আমাদের লাস্টে রয়েছে, এর পরে রয়েছে অ্যামালগাম, অ্যামালগামস রয়েছে, তারপরে তোমার আয়রনের যে কটা ভাগ ছিল আমাদের, প্রপার্টিস অ্যান্ড ইউজেস অফ কাস্ট আয়রন, রড আয়রন, তারপরে তোমার স্টিল, স্পঞ্জ আয়রন, এক্সেট্রা, এগুলো আমরা পড়বো। আর লাস্টে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ইউজ পড়বো আমরা। অনেকটা বড়, এটা বুঝতে পারছো সিলেবাসটা? সকলে দেখতে পাচ্ছ সিলেবাসটা অনেকটা বড় রয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আমরা একদম বেসিক বেসিক ভাবে যাব। আমার, তুমি চ্যাপ্টারের, তুমি নামটাই কি বললে? তুমি আমাকে বললে চ্যাপ্টারের নাম মেটালার্জি। মানে একটু যদি ডিস্টিংক্টলি দেখো, এ দেখো মেটাল, আর তার আবার লার্জি রয়েছে। মানে আমি মেটালটাকে এক্সট্রাক্ট করতে চাইছি। তার মানে কেন, কি এমন প্রবলেমটা আসলো? অ্যাকচুয়ালি যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে আহ, তুমি জানো যে এলিমেন্টসগুলোকে, তুমি এটুকু জানো যে আমাদের আপাতত 118টা এলিমেন্ট আবিষ্কার হয়েছে, এবং এলিমেন্টসগুলোকে তার মধ্যে অ্যারাউন্ড 94টা ন্যাচারাল অকারিং আর বাদ বাকিগুলো আর্টিফিশিয়ালি মেড করা হয়েছে। আর এলিমেন্টস আর ফাউন্ড টু অকার ইন নেচার আইদার ইন ফ্রি স্টেট অথবা ইন কম্বাইন্ড স্টেট, দ্যাট ইজ তাদের কম্পাউন্ড হিসাবে। ওকে, এবার ব্যাপারটা কীরকম জায়গায় দাঁড়ালো বলতো? ধরো যে সমস্ত মেটাল, এবার আমরা কি জানি সহজে বলো তো? মেটাল মানেই তার ইচ্ছে হচ্ছে গিয়ে ইলেকট্রন রিলিজ করবে, মাইনাস ইলেকট্রন,
দিয়ে নিজে কিসে কনভার্ট হবে, আমি যদি মেটালকে এম বলি তাহলে এম প্লাসে কনভার্ট হবে। এবার আমি যদি এক কাজ করি এন সংখ্যক ইলেকট্রন রিলিজ করাই তাহলে এম এন প্লাস তৈরি হবে। আর ইলেকট্রন রিলিজ করালে প্রসেসটার নাম আমরা জানি অক্সিডেশন, এবং এর নিজে হচ্ছে আমাদের কি না রিডিউসিং এজেন্ট অর রিডাক্টেন্ট বলছি আমরা। কিন্তু এমনও তো কোনো কোনো মেটাল আছে যেগুলো নেটিভ স্টেটে পাওয়া যায়। নেটিভ স্টেট মানে তারা রিয়্যাক্ট করে না। যেমন এক্সাম্পল কি হবে বলো তো একবার। ধরো সাপোজ বলছি যে আমি প্ল্যাটিনাম বলছি, প্ল্যাটিনাম একটা মেটাল, গোল্ড এক্সেট্রা এগুলো হচ্ছে গিয়ে নেটিভ স্টেটে অবস্থান করে, অর্থাৎ কারোর সঙ্গে রিয়াকশন করে না। আবার ধরো কিছু কিছু মেটাল থাকে যারা কম্বাইন স্টেটে থাকে। কম্বাইন স্টেটে মানে কারোর সঙ্গে মিক্সড আপ করে থাকছে, তারা কম্পাউন্ড ফর্মে থাকে। যেমন ধরে নাও আমাদের এফি বলো, অ্যালুমিনিয়াম বলো, টিন বলো, ম্যাঙ্গানিজ বলো এক্সেট্রা সবাই কম্পাউন্ড স্টেট আমাদের থেকে যাচ্ছে। তার মানে ব্যাপারটা হলো এই সমস্ত মেটালগুলো যারা কম্বাইন স্টেটে থাকে, দে আর readily attacked by moisture, oxygen or carbon dioxide of the air occur in the combined state in the form of their compounds, they are known as minerals। তাহলে এখান থেকে আমাদের প্রথম দেখো সিলেবাসে ছিল মিনারেলস আর ওরস ছিল। মানে এইগুলো সব কি বলতো মাটির তলা থেকে যেগুলো মেটালগুলো পাওয়া যাচ্ছে সেগুলো পিওর কন্ডিশনে ম্যাক্সিমাম মেটালই পাওয়া যায় না, সেগুলোকে আমি কি করে আমি এক্সট্র্যাক্ট করব, অর্থাৎ যেগুলো ইমপিওর সাবস্টেন্স সেগুলোকে বাদ দিয়ে আমি পিওর ফর্মকে তৈরি করব, পাবো মানে গ্যাদার করব, সেই প্রসেসটাই হচ্ছে আমাদের মেটালার্জি। ওকে, তার মানে তাহলে অ্যাকচুয়ালি স্যার নেটিভ স্টেট মানেটা কি বললেন? বলো, নেটিভ স্টেট মানে যেগুলো কারোর সঙ্গে রিয়্যাক্ট করে না, নিজেরা একা একাই অবস্থান করে। ঠিক আছে, এই গোল্ড যেমন খুব একটা বেশি রিঅ্যাক্টিভ নয়, ঠিক আছে, প্লাটিনাম তো আরও রিঅ্যাক্টিভ নয়, তো এগুলো কিন্তু অনেক সময় অনেকটা মানে ম্যাক্সিমামটা পিওর ফর্মে পাওয়া যায়, এগুলোকে নেটিভ স্টেট বলা হয়। যেমন স্যার ধরো সিলভারও তো হবে। হ্যাঁ সিলভারও, আমি এক্সেট্রা লিখলাম, তুমি সিলভারও দিতে পারো। সবচেয়ে বেশি কম রিঅ্যাক্টিভ হচ্ছে প্লাটিনাম, দেন গোল্ড, দেন সিলভার। ইভেন নোবেল গ্যাসগুলো নেটিভ স্টেটে পাওয়া যায়, সালফারও পাওয়া যায়, কার্বনও পাওয়া যায়, এগুলো সব নেটিভ স্টেটে পাওয়া যায়। এবার যেটা আমি করব সেটা হচ্ছে তোমার occurrence of metal। কি করে পাওয়া যায় আমি তোমাকে বললাম, আইদার আমরা মিডালের হিসাবে পাবো এবং ওর হিসাবেও পাবে। সবাই কি কি পাবো এটা আমরা দেখবো আর কি। মেজরিটি অফ দ্য এলিমেন্টস অকার ইন দ্য ক্রাস্ট অফ আর্থ, মানে ভূত্বক যেটাকে বলি, আর্থ ক্রাস্টে অবস্থান করে এবং তারা কিন্তু কম্বাইন স্টেটে থাকে। তাহলে আমরা যদি একটুখানি দেখি তাহলে বুঝতে পারবো দ্য ন্যাচারালি অকারিং chemical substances in form of which the metals occur in the earth along with impurities। কম্বাইন স্টেট বললাম তার মানে অ্যালং উইথ ইমপিউরিটিসটা থাকবে, আর কল্ড মিনারেলস। বলো বুঝতে পারলে কিনা। এবার রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ দিস মেটালস ইন দ্য আর্থ ক্রাস্ট হাউএভার ভ্যারিজেস ফ্রম ওয়ান মেটাল টু অ্যানাদার। অর্থাৎ এই যে ধরো
অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে থার্ড মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট বাই মাস। কত পার্সেন্ট অকার করে? অ্যাপ্রক্স 8.3%। কোথায় না? ইন আর্থ ক্রাস্ট। তো মানে সবাইকে কিন্তু সমান পাওয়া যায় না, যেগুলি বেশি অ্যাভেলেবেল আমাদের আর্থ কাস্টে সেগুলিরই মার্কেটে দাম সস্তা, একটু কম টাকায় পাওয়া যায়। আর যেগুলি অ্যাভেলেবিলিটি কমে যাচ্ছে তখনই কিন্তু দাম কি হয়ে যাচ্ছে বলতো, বেশি হয়ে যাচ্ছে। ওকে, বেশ। তারপরে সাপোজ ধরো আমরা যে রুবি পড়ি হাতে, দেখবে অনেক সময় অনেকে যে কি বলে তোমার পাথর ইউজ করে না, সেগুলোতে রুবি পড়ি। রুবি বলে যে পাথরটা পড়ি আমরা, সেখানে ক্রোমিয়াম ক্রোমিয়াম থাকে অ্যাজ ইম্পিউরিটি। ক্রোমিয়াম অ্যাজ ইম্পিউরিটি প্রেজেন্ট থাকে, লিখে দিলাম। আর যে আমরা স্যাফায়ার পড়ি, সেখানে থাকে কোবাল্ট অ্যাজ ইম্পিউরিটিস প্রেজেন্ট থাকবে। যাই হোক, এখানে আমি যাচ্ছি না, আপাতত যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে কতগুলো ধরো মেটাল নিচ্ছি আমি। অ্যালুমিনিয়াম নিলাম। এবার অ্যালুমিনিয়ামের তুমি ইয়েটা দেখো একবার, অ্যালুমিনিয়ামের কি কি পাওয়া যায় অ্যাজ এ মিনারেল। কারো কোনো নাম মনে আছে অ্যালুমিনিয়ামের মিনারেলগুলোর নাম? স্যার বক্সাইট। একদম। অ্যালুমিনিয়ামের একটা মিনারেলের নাম হচ্ছে বক্সাইট। কাউলিনাইট। ঠিক আছে। তারপরে ধরো যদি বলা হয় আয়রন এফি, তার ক্ষেত্রে কি কি পাওয়া যায় বলো তো? হেমাটাইট। স্যার হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডারাইট। হ্যাঁ, হেমাটাইট, ম্যাগনেটাইট, সিডেরাইট। ইভেন আয়রন এফি মানে আমাদের কি বলতো, আয়রন পাইরাইটিস। নামটা শুনেছো? এই আয়রন পাইরাইটিস যার ফর্মুলা হচ্ছে Fe(S)2, একেই বলা হয় ফুলস গোল্ড। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটি ফুলস গোল্ড, তাহলে কি হবে? আয়রন পাইরাইটিস, দ্যাট ইজ Fe(S)2। এটা একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। তারপরে ধরো কপার, তোমাদের সিলেবাসে এই তিনটেকেই ধরেছে, তাহলে আমরা এই তিনটের উপরেই জোর দিচ্ছি। কপারের নাম হচ্ছে কপার পাইরাইটিস। কপার পাইরাইটিস পাওয়া যাচ্ছে। ম্যালাকাইট, তারপরে তোমার কিউপ্রাইট, তারপরে তোমার পাওয়া যাচ্ছে হচ্ছে কি কপার গ্লান্স। কপার গ্লান্সের ফর্মুলা জানতে পারে পরীক্ষার সময়, এগুলোর ফর্মুলাগুলো করো জানো, Cu2S। আর একটা আমরা দেখে নেবো, সেটা নাম হচ্ছে গিয়ে জিঙ্কের জন্য। দেখো একটা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, যার ফর্মুলা ZnS। একটা হচ্ছে ক্যালামাইন, যার ফর্মুলা ZnCO3। আর জিঙ্কাইট, যেটাকে আমরা বলি ZnO, মানে জিঙ্ক অক্সাইড, যার আইউপিএসি নাম। সবকটা মিনারেলস ব্যাপারটা বুঝতে পারলে তার মানে একটা মেটালের কিন্তু অনেক মিনারেলস হিসেবে তারা কিন্তু থাকতে পারে। আমরা এখন ওড়ে আসিনি এখনো, এইটুকু বলো বুঝতে পারলে কিনা?
তার মানে তুমি এখান থেকে কি বলতে কনক্লুশনটা আনতে পারছো বলো তো, যে ইট ইজ ক্লিয়ার দ্যাট এ মেটাল মে বি ফাউন্ড ইন ফর্ম অফ এ নাম্বার অফ মিনারেলস, বাট এভরি মিনারেল ইজ নট সুইটেবল ফর দ্য এক্সট্রাকশন অফ দ্যাট মেটাল. দিস ইজ বিকজ ইট মে contain either low concentration of metal or may contain impurities which may be difficult to remove, or the process of extraction from that mineral may not be chemically feasible or commercially feasible. মানে বলতে চাইছে যে তুমি সমস্ত মিনারেল থেকেই যে ওই মেটালটাকে এক্সট্রাক্ট করতে পারবে তাই নয়। কেন করা যায় না? অনেক সময় দেখা যায় যে যে ওই মিনারেলসটার মধ্যে ওই মেটালটার পার্সেন্টেজ ভীষণ কম, তোমার ওই এক্সট্রাক্ট করতে যতটা খরচ হলো তত তুমি লাভ করতে পারবে না। সেকেন্ড বলছে যে ওর মধ্যে যে ইমপিউরিটিসগুলো থাকে সেগুলো হয়তো তাড়াতে ভীষণ কষ্টসাধ্য ব্যাপার, তাই ওটা হয়তো রিমুভ করতে পারি না আমরা। আর থার্ড হচ্ছে কেমিক্যালি এই ইমপিউরিটিসগুলোকে তাড়ানো অতটা ইজি নয় এবং কমার্শিয়ালিও ফিজিবল নয়। অর্থাৎ তোর কি তোমার ইমপিউরিটিসগুলোকে তাড়াতে যে পরিমাণ খরচ হবে, তুমি সেই পরিমাণ খরচ তুলে মার্কেটে আনতে গেলে যে টাকাটার দাম ধার্য করতে হবে, সেটা হয়তো সাধারণ মানুষ হয়তো অ্যাফোর্ড করতে পারবে না, সেই জন্য ওটা কমার্শিয়ালিও ফিজিবল হচ্ছে না। তাহলে কোনগুলো থেকে, তাহলে নিশ্চয়ই কোনো একটা তো এই যে এক একটা দুটো বা তিনটে করে আমি মিনারেলস দেখলাম, তার মধ্যে পার্টিকুলার কোনো একটা তো থাকবে যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি খুব সহজ একদম সায়েন্টিফিক ওয়েতে আমরা এক্সট্রাক্ট করতে পারবো, সেটাকেই আমরা ওর বলবো। তাহলে একবার দেখো যে ওর জিনিসটা কি। তার মানে তাহলে ওর কি বললাম, দ্য মিনারেল ফ্রম হুইচ the metal is conveniently and economically extracted is called, ইকোনমিক্যালি মানে কি বলতো, কম খরচ করে আর কি, is called an ore. সকলে বুঝতে পারলে? তাহলে তাহলে সেই সব খাড়ি খাড়ক কিন্তু সব খাড়ক খাড় নয়, এরকম একটা লাইন তাহলে পেয়ে গেলে। সে লাইনটা কি বলতো, যে all ores are minerals but all minerals are not ores. যেমন ধরো তুমি অ্যালুমিনিয়ামের কথা ভাবছো, অ্যালুমিনিয়ামে তুমি দুটো মিনারেল পেয়েছিলে। অ্যালুমিনিয়ামের মিনারেলগুলো কি কি বলেছিলাম বলো দেখি একবার। একটা বক্সাইট বলেছিলে, মনে পড়ছে? একটা বক্সাইট বলেছিলে, কাওলিনাইট। হ্যাঁ, Al2O3 ডট বা কমা যেটাই দাও ডট 2H2, ফর্মুলা মুখস্থ রাখবে কিন্তু। আর একটা ক্লে বলেছিলাম আমরা, ঠিক আছে তো, অ্যাকচুয়ালি যাকে আমরা কাউলিনাইট লিখেছিলাম, ওটা একটা ফর্ম অফ ক্লে যার ফর্মুলা হচ্ছে আমাদের Al2O3 ডট 2SiO2 ডট 2H2O। কিন্তু এই যে আমাদের বক্সাইটটা এখান থেকে অনেক ইজি ওয়েতে, কি বললাম, অনেক ইজি ওয়েতে অ্যালুমিনিয়াম ক্যান বি কনভিনিয়েন্টলি অ্যান্ড ইকোনমিক্যালি এক্সট্রাক্টেড, কোনখান থেকে না, ফ্রম বক্সাইট। কিন্তু ওই যে কাউলিনাইট বা ক্লে বললে, সেখান থেকে কিন্তু কোনো ইজি ফর্মে ওকে কিন্তু এক্সট্রাক্ট করতে পারবে না। তাহলে নিশ্চয়ই এইটা হয়ে গেল ওর। তার মানে এই অ্যালুমিনিয়ামের বক্সাইটটা অ্যালুমিনিয়ামের মিনারেলসও বটে, আবার ওরসও বটে, কিন্তু এটা কিন্তু ওর নয়। কথাটা বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার।
বেশ, আরেকবার আমি বললাম যে সমস্ত মিনারেলস থেকে বৈজ্ঞানিকভাবে মানে সায়েন্টিফিক্যালি এবং কমার্শিয়ালি সহজভাবে, অর্থাৎ তোমার কি কম টাকা ইনভেস্টমেন্ট করে, অর্থাৎ ইকোনমিক্যালি তুমি এক্সট্রাক্ট করতে পারবে, সেই মিনারেলসটাকেই ওর বলা হচ্ছে। তাহলে সব মিনারেলসই ওর হলো না, ওর হচ্ছে পার্টিকুলার সেই মিনারেলসগুলো যে মিনারেলস থেকে সায়েন্টিফিক্যালি এবং ইকোনমিক্যালি তুমি কোনো একটা মেটালকে ইজিলি এক্সট্রাক্ট করতে পারবে। বোঝা গেছে? বেশ, দেখো আমাদের তার মানে এই যে জিনিসটা আমরা বুঝতে পারলাম, আমরা মিনারেলসটা বুঝলাম, আমরা ওর বুঝলাম, এবার আমরা এই তিনটে টার্ম সম্বন্ধে আইডিয়া নেবো আমরা। আহ, এই তিনটে টার্ম নিয়ে দেন তারপর আমরা মেটাল এক্সট্রাকশনে চলে যাব। একটা জিনিস দেখো একবার, আগে আমরা এই কটা যাওয়ার আগে আগে বুঝি অ্যাকচুয়ালি মেটালার্জি কি। আমাদের মনে প্রশ্ন আসছে এই যে মেটালার্জি তার মানে কি। তাহলে মেটালার্জিটাকে কি কি বলবো তাহলে বলো তো? একটা প্রসেস, কি করার প্রসেস? দ্য প্রসেস অফ extracting metals from their ores is called metallurgy. এবার এখান থেকে অনেকগুলো মেটালার্জিক্যাল অপারেশন হয়। প্রথমে একটা হচ্ছে ক্রাশিং অ্যান্ড গ্রিন্ডলিং অফ ওর, দেন কনসেন্ট্রেশন or benefaction of the ore, then extraction of crude metal from the concentrated ore, তারপরে রিফাইনিং অফ দ্য ক্রুড মেটাল। এই প্রসেসগুলোকে আমরা ডিটেলসে যাচ্ছি না, আমাদের যেগুলো দরকার আমাদেরকে সিলেবাসে শুধুমাত্র এফি, অ্যালুমিনিয়াম এবং কপারের মেটালকে কী করে এক্সট্রাক্ট করবে তার প্রসেস জানতে চাই, তাহলে আমরা সেইটাকেই ডিটেলসে পড়াশোনা করব। আমি তার আগে আগে জানি যে এক্সট্রাকশন বলে একটা টার্ম পেলাম আমরা, সেই এক্সট্রাকশনটা কি। দেখো একবার, টার্মটা হচ্ছে আমাদের এই যে বলছি বারবার মেটালকে আমরা এক্সট্রাক্ট করব, মানে এক্সট্রাকশন টার্ম রয়েছে একটা। তাহলে এক্সট্রাকশনটাকে আমরা কি বলবো বলো তো একবার দেখি একবার। দা প্রসেস ইউজ টু obtain metals in free state from combined state, in free state from combined state, combined state দ্বারা কি ছিল কনসেন্ট্রেটেড। কোথা থেকে আমরা করবো? ওর্স থেকে করব, তাই কনসেন্ট্রেটেড ওর্স, এই প্রসেসটাকেই আমরা বলছি এক্সট্রাকশন। সবার ক্লিয়ার হলো তার এক্সট্রাকশন ব্যাপারটা কি? তাহলে কারো কোনো সমস্যা এক্সট্রাকশন নিয়ে আপাতত? স্যার এটার মানে তো হচ্ছে ওই কম্বাইন্ড স্টেট থেকে এক্সট্রাক্ট করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মেটালগুলোকে। হ্যাঁ, এক্সট্রাকশন করার যে প্রসেসটা কম্বাইন্ড স্টেট থেকে, ঠিক আছে, একটু ভদ্র ভাষায় আমরা বললাম কনসেন্ট্রেটেড ওর্স থেকে একদম ফ্রি স্টেট বা নেটিভ স্টেটে পাওয়ার যে প্রসেসটা। ওকে, এটা বেসিক্যালি দুটোর ওপর ডিপেন্ড করে থাকছে, একটা বলা হচ্ছে ক্যালসিনেশন আর দুই হচ্ছে রোস্টিং। ঠিক আছে, একটা প্রসেস হচ্ছে ক্যালসিনেশন, যদি এখান থেকে পার্ট প্রশ্ন করে দেয় সেই জন্য আমি এটাকে লিখে দিচ্ছি। ওকে, নাহলে পারবে না। ক্যালসিনেশন তার মানে এটা কি বলতো, একটা প্রসেস। ক্যালসিনেশন ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং। এবার আমার উদ্দেশ্য হচ্ছে ওই যে কম্বাইন্ড স্টেটে ছিল তাকে কিভাবে কোথায় কনভার্ট করলে কত ইজিলি আমরা মেটালটাকে এক্সট্রাক্ট করতে পারবো, তারই একটা প্রসেস হচ্ছে ক্যালসিনেশন। ক্যালসিনেশন ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং অ্যান ওর ইনটু ইটস অক্সাইড। মাথায় রাখবে, ক্যালসিনেশনে কোথায় কনভার্ট করলাম? অক্সাইডে কনভার্ট করলাম। কি করে কনভার্ট করলাম? বাই হিটিং ইট স্ট্রংলি, মানে প্রচুর টেম্পারেচার দিয়ে আমি হিট করলাম
বিলো ইটস মেল্টিং পয়েন্ট। আবার মেল্টিং পয়েন্টে তুলে দিও না, মেল্টিং পয়েন্টের নিচে যতটা টেম্পারেচার দিয়ে হিট করে দেওয়া যায় সেটা কিভাবে, আইদার in absence of air or limited supply of air। এয়ার তো আমরা জানি জ্বলতে সাহায্য করে, তুমি খুব কম পরিমাণে এয়ার পাস করাও কিংবা এয়ার পাস করিও না, দিয়ে তুমি কি করো ওই ওরটাকে তার অক্সাইডে কনভার্ট করে দাও হিট করে, শুধুমাত্র কতটা হিট করবে তার অবশ্যই ওরটার মেল্টিং পয়েন্টের নিচে হিট করবে। ঠিক আছে, যেমন ধরো আমি একটা প্রসেস তোমাকে দেখাই তাহলে বুঝতে পারবে হয়তো। ধরো আমি বক্সাইটটাই দেখাই, তুমি লিখলে Al2O3.2H2O ছিল, একে যে তুমি হিট করবে তুমি অ্যাজ এক্সপেক্টেড এখান থেকে 2 মোলস অফ ওয়াটার বেরিয়ে চলে যাবে ভেপার ফেজে, বাষ্পীয় হয়ে, তাহলে শুধু এটা পড়ে থাকবে। কথা বোঝা গেল? তারপরে ধরো যদি ক্যালসিয়ামেরই ধরো ক্যালসিয়াম কার্বনেট, লাইমস্টোন যাকে আমরা বলি, একে যদি হিট করে দাও তাহলে এখান থেকে দেখো ক্যালসিয়ামের অক্সাইড হয়ে গেল আর বেরিয়ে গেল কার্বন ডাইঅক্সাইড, তার মানে কিছু না কিছু একটা বেরিয়ে যাচ্ছে, দিয়ে আলটিমেটলি তারা কিসে কনভার্ট হচ্ছে বলো তো, তারা অক্সাইডে কনভার্ট হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? কারো সমস্যা কোনো এইটুকু? না স্যার। বেশ, এর পরেরটা হচ্ছে রোস্টিং। রোস্টিং কোনো আইডিয়া আছে কারো কোনো? ক্যালসিনেশন তো বুঝলে, রোস্টিং এ স্যার O2 সাহায্যে বার্ন করা হয়। কি বললে? স্যার অক্সিজেনের সাহায্যে বার্ন করা হয়। বেশ, দেখি তাহলে একবার কি ব্যাপারটা, যে রোস্টিং, রোস্টিং হচ্ছে একটা আমাদের একটা প্রসেস, ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং অ্যান ওর ইনটু, এই শব্দটা আবার ইম্পর্টেন্ট, ইনটু ইটস মেটালিক অক্সাইড। আগেরটা কি ছিল বলতো, শুধু অক্সাইড, এখানে মেটালিক অক্সাইড বললো, বিশেষ পার্থক্য দেখো ধরতে পারবে না, বাই হিটিং স্ট্রংলি below its melting point। in excess of air, দেখো এইখানে আসল পার্থক্যটা লুকিয়ে থাকলো। আগেরটা তুমি কি বলেছিলে বলো তো, যে আগেরটা বলেছে ইন অ্যাবসেন্স অফ এয়ার কিংবা লিমিটেড সাপ্লাই অফ এয়ার, কিন্তু এখানে কি বললে ইন এক্সেস অফ এয়ার। ঠিক আছে, এটাই পার্থক্য ছিল। যেমন ধরে নাও তুমি ধরো জিঙ্ক সালফাইড নিলে, তাকে যদি এক্সেস অফ এয়ার অর্থাৎ 3O2 প্রেজেন্সে তুমি হিট করো তাহলে 2ZnO প্লাস 2SO2 সালফার ডাইঅক্সাইড গ্যাস হয়ে পালিয়ে গেল, আর তুমি দেখো তো মেটালের কি পেলে, অক্সাইড পেয়ে গেলে। বা ধরো কপার গ্লান্স যেটা বললে 2Cu2O প্লাস 3O2 প্রেজেন্সে হিট করলে এটা 2Cu2O অর্থাৎ আমাদের কিউপ্রাস অক্সাইড প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস চলে গেছে, তাহলে আমি এইটা পেয়ে গেলাম, এর নাম হচ্ছে কি বললাম, কিউপ্রাস অক্সাইড। তাহলে দেখো এই মেটালগুলো কিন্তু আমাদের এইখানে একটা জায়গায় ভুল লিখলাম, এটা সালফাইডের ওর ছিল Cu2S। তাহলে দেখো এই সমস্ত যে ওরগুলো ছিল এটাতে কিসে কনভার্ট করলাম, অক্সাইডে কনভার্ট করলাম বাই প্রপার সাপ্লাই অফ অক্সিজেন, মানে এক্সেস অফ অক্সিজেন সাপ্লাই করে। আগেরটা কিন্তু ছিল কি বললাম, লিমিটেড সাপ্লাই অফ এয়ার ছিল। এটুকু বলো বুঝতে পারলে কিনা? সব হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, এবার দেখো একবার যে আমরা যেটা যাব সেটা ছিল আমাদের তিনটে টার্ম ছিল। একটা কি বলেছিলাম বলো তো, একটা বলেছিলাম আমি
গেঙ্গু, GANGUE, দেন আমি তোমাদেরকে বলেছিলাম ফ্ল্যাক্স, দেন বলছিলাম স্ল্যাগ, তিনটে। এটা কেউ কিছু জানো? এটা এটা মানে কিছু যেমন আইডিয়া আছে কারো কোনো কিছু? স্যার ভুল হতে পারে। হুম, স্যার ওটা এক্সট্রা পারপাস যেটা পড়ে থাকে সেটাকে বলা হয়। হ্যাঁ, মানে হচ্ছে গিয়ে তোমার কি ব্যাপারটা বলো তো, যে এটা হচ্ছে গিয়ে দিস পার্ট ইজ জেনারেলি অ্যান আনওয়ান্টেড, যেটা আমরা চাই না, আনওয়ান্টেড ম্যাটেরিয়াল, আর যাকে আমরা খুব সহজ ভাষায় ইম্পিউরিটি বলে দেবো, দ্যাট ইজ প্রেজেন্ট ইন অ্যান ওর। একে আমরা এটা বলছি, তার মানে দিস ক্যান বি ফাউন্ড ইন দ্য ওর ডিপোজিটস হোয়ার দ্য মিনারেল ইজ প্রেজেন্ট, তাই না? যাই হোক, কি করে এবার দেখো আমাদের, তাহলে এটা তুমি বুঝলে, এবার তোমাকে বলছি আমি ফ্ল্যাক্স জিনিসটা কি একবার দেখে নাও। দেখো হচ্ছে এটা একটা সাবস্টেন্স, ফ্ল্যাক্স ইজ এ substance that chemically combines with a unwanted substance, that is kangu, that is earthy impurities, which may still be present in the roasted or the calcinated, একটু আগে ক্যালসিনেশন ব্যাপারটা বলে এলাম, আবার রোস্টিংও বলে এলাম, এখানে লাগবে বলে ওই দুটোকে সিলেবাসে ধরেনি, বাট আমরা বলে নিয়েছিলাম। তাহলে রোস্টেড অর ক্যালসিনেটেড, বা এটাকে এক কথায় ক্যালসাইন্ড করে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। ক্যালসাইন্ড ওর টু form an easily fusible material called স্ল্যাগ। তাহলে আমরা একসঙ্গে ফ্ল্যাক্স প্লাস স্ল্যাগ দুটোই জেনে গেলাম। তোমরা লিখে নাও, 1 মিনিট। স্যার ফ্লাক্স আর গ্যাং মিলে স্ল্যাগ তৈরি করছে। তার মানে ব্যাপারটা পুরোটা বুঝতে পারলে, তাহলে একসঙ্গে যদি আমি বলে দিই যে একসঙ্গে স্যার তোমার, বলো। ইজিলির পরের ওয়ার্ডটা কি লিখেছে? ইজিলি ফিউসেবল, ফিউসেবল মানে তোমার কি হবে বলো তো, ওটাকে
আম, ওই দলা পাকানো যেটা বলে না, হিট করার পরে দলা পাকানো যেটা আমরা বলি, ধরো কেউ ভাত মাখছে যেমন একটা শেপ আসে, ওরকম ফিউসিবল বলা হচ্ছে আর কি। আচ্ছা হ্যাঁ, তার স্যার, মানে এটার মানে ফ্লাক্স আর ফ্ল্যাক্স, গ্যাং মিলে হচ্ছে স্ল্যাগ হ্যাঁ তৈরি করছে। এক্স্যাক্টলি, ফ্ল্যাক্স প্লাস এটা ইকুয়ালস টু স্ল্যাগ তৈরি হচ্ছে, একবারে হয়ে গেল পুরো ব্যাপারটা। তো স্ল্যাগটা কি অর্ধক্ষেপের মতো? বলো তো স্ল্যাগটা কি অর্ধক্ষেপের মতো? কিসের মতো? অর্ধক্ষেপ যেটা কেমিক্যাল রিয়াকশনে অত পড়ে যায় ওরকম কি? অতক্ষেপ না, একটা দলা পাকানো অবস্থায় থাকে একটা, বুঝতে পারছো তো? যেভাবে তুমি টাইপ কেমন বলে, ধরো সেই গরম তুমি জলকে হিট করলে দিয়ে দেখবে সেটা প্রেসিপিটেট টাইপ পড়ে যায় না একটা, জলে যত ইম্পিউরিটিস আছে একটা, ছাঁকলে দেখবে বুঝতে পারবে, বা তলায় দেখবে জলটাকে ঠান্ডা করবে দেখবে তলায় একটা কিছু পড়ে থাকে না, ওইরকম টাইপের। তোমাদের দুটো জিনিস পরীক্ষাতে আসতে পারে, যদি বলেনি এরা বাট দিয়ে দিতে পারে। এই যে ফ্ল্যাক্স তুমি ব্যাপারটা পড়লে, ডিপেন্ডিং আপন দ্য নেচার অফ দ্য ইম্পিউরিটিস প্রেজেন্ট ইন দ্য ওর, ফ্ল্যাক্স আর ক্লাসিফাইড ইনটু দ্য ফলোইং টু টাইপস। অ্যাকচুয়ালি আমি অ্যাসিডিক আর বেসিক ফ্ল্যাক্সের কথাই তোমাকে বলছি, তোমাকে শুধু এক্সাম্পল জানতে চাইবে, ঠিক আছে? তো অ্যাসিডিক ফ্ল্যাক্স মানে হচ্ছে গিয়ে, অ্যাসিডিক ফ্ল্যাক্স কার ক্ষেত্রে লাগবে বলতো? নিশ্চয়ই তাহলে বেসিক ইম্পিউরিটিসের ক্ষেত্রে লাগবে। বেসিক ইম্পিউরিটিস লাইক লাইম বা মেটালিক অক্সাইড যারা হবে, তাদের জন্যই আমাদের অ্যাসিডিক ফ্ল্যাক্স কিন্তু কিন্তু লাগে। তাহলে অ্যাসিডিক ফ্ল্যাক্সের এক্সাম্পল হচ্ছে আমাদের সিলিকা, SiO2, বা ধরো বোরাক্স মানে Na2B4O7.10H2O, এগুলো কিন্তু ইউজ করা হয়, ঠিক আছে? এদের কাজ কি বলতো? ধরো একটা তুমি ক্যালসিয়াম অক্সাইড নিলে, এটা মেটালের অক্সাইড, মানে নিজে কি ধরনের নেচারের বলো? বেসিকের নেচার। তার সঙ্গে তুমি যদি সিলিকা অ্যাড করে দাও, সিলিকার নিজে তো একটা অ্যাসিডিক, সিলিকার অক্সাইডটা দিয়ে তৈরি করে দেবে CaSiO3, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের কি না, ফিউসিবল স্ল্যাগ। একটা এক্সাম্পল নাও না, তুমি কিন্তু শুধুমাত্র এই যে এক্সাম্পল দুটোকে খেয়াল রাখবে, ওকে? আর তারপরে আমরা পড়ব বেসিক ফ্ল্যাক্স। তাহলে বেসিক যখন বলছে, তাহলে নিশ্চয়ই এটা কার ক্ষেত্রে কাজে লাগবে বলো তো একবার দেখি? নিশ্চয়ই অ্যাসিডিকের ক্ষেত্রে কাজে লাগবে। ফর অ্যাসিডিক ইম্পিউরিটিস লাইক, এখন এই যে নামগুলো বলে এলে, সিলিকা বা ধরো আমাদের ফসফরাস পেন্টঅক্সাইড, তাদের ক্ষেত্রে বেসিক ফ্ল্যাক্সগুলো লাগে। এদের এক্সাম্পল তো মানে কি হবে বলো তো? লাইমস্টোন মানে ক্যালসিয়াম কার্বনেট, তারপরে তো ম্যাগনেসাইট MgCO3, বা হেমাটাইট Fe3O4, এইগুলো আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ইউজড হবে। কেমন একটা রিয়াকশন দেখো, বুঝতে পারবে। SiO2, এটা অ্যাসিডিকের নেচার, যদি ক্যালসিয়াম কার্বনের লাইমস্টোন দিয়ে দিই, এটা আমাদের কি হলো? বেসিক ইন নেচার। তাহলে রিয়াকশন করলে তৈরি করবে CaSiO3 প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি বলতো? ফিউসিবল স্ল্যাগটা। বুঝতে পারলে? সবার ক্লিয়ার তো? আর একটা তোমাকে বলে দিই ফার্দার ইনফরমেশনের জন্য, অনেক অনেক ক্ষেত্রে এই যে অ্যাসিডিক আর বেসিডিক ফ্ল্যাক্সের বাদ দিয়েও একটা থার্ড টাইপ অফ ফ্ল্যাক্স পাওয়া যায়, যাকে আমরা কি বলি না, নিউট্রাল ফ্ল্যাক্স বলি। These flaxes are added to decrease the melting point and make the ore conducting in the electrolytic cell. তাহলে এর কাজ কি তাহলে বলো তো একবার? এর কাজ হচ্ছে decrease the MP melting point and কি বললাম তোমাকে আমি, make the ore conducting in the electrolytic
সেল। তাহলে এই দুটোই হচ্ছে ওর কি কাজ। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল কি হবে? ডিক্রিজেসটা কি লিখেছেন? ডিক্রিজেস দ্য এমপি। এমপি মানে যেটা বললাম সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। কি বললাম? কেএফ বললাম একটা, তারপরে বলছি CaF2, দেন বলছি ক্রায়োলাইট মানে Na3Alf6, এর নাম হচ্ছে ক্রায়োলাইট। ঠিক আছে? স্যার ওটা কি লিখেছেন লাস্টেরটা Na3Al F6 এর ফুল নেমটা? ক্রায়োলাইট, CRYOLITE। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এবার আমরা একবার দেখো সিলেবাসটার দিকে লক্ষ্য করলে আমাদের এইটুকু পর্যন্ত হয়ে গেছে। প্রথম দিকে যে পার্টটা ছিল এই কটা পার্ট আমরা পড়ে নিলাম। এবার দেখো জেনারেল মেথডস অফ এক্সট্রাকশন অফ মেটালস উইথ রেফারেন্স টু আয়রন, কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম। বলছি এগুলো পুরোপুরি রিয়াকশনে ভর্তি। বলছি যে আমাকে কি সবকটাই করিয়ে দিতে হবে, না আমি যদি তোমাদের যেখান থেকে পড়াচ্ছি তার ছবি পাঠিয়ে দিই তাহলে তোমরা ওটা নিজেরা লিখে নিতে পারবে? বলো। আমি তাহলে একটা দেখিয়ে দিতাম আর বাকিগুলো তোমরা লিখে নিতে, বা তুমি যদি বলো না স্যার তিনটেই করিয়ে দিন তাহলে আমি করিয়ে দিচ্ছি। তোমাদের চয়েস সেটা। স্যার বোঝানো নেই তো। বোঝানোর জায়গা আমি একটা বোঝাই, তারপরে তারপরে তোমরা ডিসিশন নেবে তাহলে। ঠিক আছে? ঠিক আছে স্যার। চলো প্রথমে একটা ছোট করাই। আয়রনটা সবচেয়ে ছোট, ওটা করাই। আয়রনটা সবচেয়ে বড়, সরি অ্যালুমিনিয়ামটা সবচেয়ে ছোট। তাহলে একটা কাজ করি আমরা যে ধরো আমরা প্রথমে করব এক্সট্রাকশন অফ অ্যালুমিনা ফ্রম ইট ওর। এখানে ওরটার নাম হচ্ছে অ্যালুমিনা। ঠিক আছে? দেখো ব্যাপারটা কি হচ্ছে না, fused alumina is a bad conductor of electricity. First point, যদি fused alumina নাও, fused alumina, alumina মানে Al2O3। স্যার হেডিংটা কি এটা লিখেছেন? কোনটা বুঝতে পারছো? অ্যালুমিনা ফর্ম অ্যালুমিনা। অ্যালুমিনিয়াম, সরি এখানটা করে মিনিয়াম হবে। অ্যালুমিনিয়াম ফ্রম অ্যালুমিনা। ঠিক আছে? অ্যালুমিনিয়াম করব ফ্রম অ্যালুমিনা। fused alumina is a bad conductor of electricity. এবার তোমাকে তাহলে কিছু একটা ইউজ করতে হবে যাতে তাদের কন্ডাক্টিভিটি ক্যারেক্টারটা ব্যাড থেকে গুড হয়ে যায়, মানে ভালো হয়, এবং টেম্পারেচারটাকে আমি কমাতে পারি। এই হচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে আমরা কি করব, এই যে ফিউজড অ্যালুমিনা ছিল তার মধ্যে আমরা ক্রায়োলাইট ও ফ্লোরস্পার অ্যাড করে দেবো। আমি কি অ্যাড করব? ক্রায়োলাইট, যার ফর্মুলা একটু আগে আমরা লিখলাম। কি লিখেছিলাম? Na3Alf6
অ্যান্ড ফ্লুরোস্পার অ্যাড করছি। ফ্লুরোস্পারে অ্যাড হচ্ছে CaF2। এই দেখো, একবার একটু উপর থেকে তাকাও, বুঝতে পারবে। এই দেখো, আমি নিউট্রাল ফ্ল্যাক্স অ্যাড করে দিলাম CaF2। এর কাজ কি হবে? ডিক্রিজ দ্য মেল্টিং পয়েন্ট, ওই যে বললাম টেম্পারেচারটাকে কমিয়ে দেবে, আর মেক দ্য ওর কন্ডাক্টিং ইন দ্য ইলেকট্রোলাইটিক সেল, তাহলে কন্ডাক্টিং প্রপার্টিটাকে বাড়াবে। বুঝতে পারলে ব্যাপারটা, ইউজেসটা নিউট্রাল ফ্ল্যাক্সের? ক্লিয়ার হলো সকলে? তাহলে এই দুটো আর অ্যাডেড, কি জন্য অ্যাড করা হলো বলো তো একবার? টু পিউরিফাইড অ্যালুমিনা, যে দুটো হুইচ not only make alumina a good conductor, আগে ছিল ব্যাড, এখন আবার বলছে গুড কন্ডাক্টর, যেই মেশালাম তখন হয়ে গেল গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বাট অলসো, কি বললাম, মেল্টিং পয়েন্টটাকে কমাতে, বাট অলসো রিডিউস দ্য melting point of the mixture to around 1140 K। এটা মানেই তুমি বলতে পারো, যদি পরীক্ষার সময় সেন্টিগ্রেডটা দিয়ে দেয়, তাহলে 273 ডিগ্রি সেন্টিগ্রেড তুমি মাইনাস করে দাও, কত হচ্ছে তাহলে? কথা বুঝতে পারলে আমার? তাহলে এত ডিগ্রি সেন্টিগ্রেড মানে অ্যারাউন্ড 900 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে অনেকটা টেম্পারেচার কমে গেল। আগে অনেক লাগতো, মোর দ্যান 200 ডিগ্রি সেন্টিগ্রেড। কথাটা বুঝতে পারলে পুরো লজিকটা কেন ইউজ করলাম? তোমাকে পরীক্ষায় আসতেই পারে যে তুমি অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন ফ্রম অ্যালুমিনাতে তুমি কেন ক্রায়োলাইট ও ফ্লোরোস্পার ইউজ করো, কি ইউজ করো, নিউট্রাল ফ্লাক্স হিসাবে কি ইউজ করো, অনেক টাইপের প্রশ্ন হতে পারে এখান থেকে। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার এটুকু? হ্যাঁ স্যার। বেশ, এখান থেকে তুমি এটা এটা তাহলে দেখো, এই যে প্রসেসটা করলে, দিস প্রসেস of obtaining aluminium by electrolysis, আমি গুড কন্ডাক্টর কেন বানাতে চাইছি? ইলেকট্রোলিসিস করবো বলে। of a mixture of purified alumina and cryolite is called Hall-Héroult method। প্রনাউন্সিয়েশনটা একটু উল্টো রকম, কিন্তু এটা এমনি আমরা বলি হল-হেরো মেথড বা প্রসেস। ম্যাচিং যদি দিয়ে দেয় যে অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করা হয় কোন প্রসেসের মাধ্যমে, তখন তোমার নামটা আসবে হল-হেরো মেথড। সবাই বুঝতে পারলে কোন কোন থেকে প্রশ্ন আসতে পারে? হ্যাঁ স্যার। বেশ, এবার দেখো যে কি হয় ব্যাপারটা, যে দ্য ইলেকট্রোলাইসিস অফ দ্য মোল্টেন মাস, মানে গলিত যে মাসটা, ইজ ক্যারিড আউট ইন দ্য ইলেকট্রোলাইটিক সেল। ঠিক আছে, আমি ছবিটা পাঠিয়ে দেবো, এখন ছবিটা রাখছি না, সময় নষ্ট হবে। ইন অ্যান ইলেকট্রোলাইটিক সেল অর ট্যাঙ্ক, যে ট্যাঙ্কটা কি দিয়ে তৈরি? মেড আপ অফ আয়রন ইউজিং কার্বন ইলেকট্রোড। ঠিক আছে, যেখানে ওই যে ইলেকট্রোলাইটটাকে নিলে ইজ কভার্ড উইথ এ লেয়ার অফ পাউডার্ড কোক টু প্রিভেন্ট অক্সিডেশন অ্যান্ড লস অফ হিট ডিউ টু রেডিয়েশন। দ্য টেম্পারেচার অফ দ্য বাথ ইজ মেনটেন্ড অ্যারাউন্ড 1173 ডিগ্রি, 1173 কেলভিন। কি হয় তাহলে একবার তুমি দেখে নাও একবার।
যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তুমি যা যা ইউজ করলে, কার্বন ইউজ করলে শুনলে এখনই, তাহলে তাহলে ক্যাথোড আর ইলেকট্রোলাইসিস করেছো মানে ডিসোসিয়েট করে গিয়ে ক্যাথোডে কিছু জিনিস যাবে আর অ্যানোডে কেউ কেউ যাবে। কেউ কেউ বলতে যদি দুজন আনায়ন তৈরি হয় তাহলে দুজনের মধ্যে তো একজনই ক্যাথোডে ছুটে আগে যাবে, সেই রিয়াকশন করে বসবে। তাহলে আমরা কাজ বলতে পারি ক্যাথোডে কে যাচ্ছে ওই যে মল্টেন অ্যালুমিনিয়াম 3+ পেলে, যেটা মেল্টিং কন্ডিশনে ছিল, সেটা যদি তিনটে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তাহলে অ্যালুমিনিয়াম 3+ মানে তিনটে ইলেকট্রন কম ছিল, অ্যাকসেপ্ট করলে অ্যালুমিনিয়াম নিজে একটা কি হয়ে গেল, আপাতত লিকুইড ফর্মে চলে এসছে, কারণ ইলেকট্রোলাইসিস চালাতে পরে ওটা সলিডিফিকেশন হয়ে যাবে। আর অ্যানোডে কি হয়, এই যে কার্বনটা ছিল সলিড স্টেটে আর অক্সাইডটা যেটা মেল্টিং থেকে আসছে সেটা মিলিয়ে তৈরি করলো কার্বন মনোঅক্সাইড প্লাস দুটো ইলেকট্রন রিলিজ করলো। আবার এটাও হতে পারে যে কার্বন দুটো অক্সাইড আয়নকে নিয়ে কার্বন ডাই অক্সাইড প্লাস চারটে ইলেকট্রন। তাহলে তুমি আমাকে বলো আপাতত যা সিচুয়েশন দাঁড়ালো সেই হিসাবে আমরা কি পেয়ে গেলাম বলো তো, অ্যালুমিনিয়ামটাকে পেয়ে গেলাম না, বলতে পারি যে আম, তার মানে তুমি বললে যদি 1 কেজি অ্যালুমিনিয়াম তৈরি করতে হয়, 1 কেজি অ্যালুমিনিয়াম যদি আমাদেরকে প্রডিউস করতে হয়, তাহলে তুমি যে কার্বনটা নিয়েছিলে, এই যে কার্বনটা ইউজ হয়ে গেল কার্বন, সেই কার্বনের 0.5 কেজি মানে 1/2 কেজি অফ কার্বন অ্যানোড ইজ বার্নড অ্যাওয়ে। ঠিক আছে, মানে তোমাকে টাইম টু টাইম যেভাবে পিউরিফিকেশন সিস্টেমে ওয়াটার পিউরিফিকেশনে তোমাকে কি ফিল্টারগুলোকে চেঞ্জ করতে হয়, সেভাবে তোমার টাইম টু টাইম কার্বনটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, কতটা বুঝতে পারলে কিনা বলো? তার মানে তুমি একটা জিনিস বুঝে গেলে যে অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রোলাইসিসটা করলে সেখানে অ্যানোড হিসাবে কি নেওয়া হয়েছিল বলো তো, কার্বন। আর প্রবলেম হচ্ছে কার্বন কিন্তু অ্যাক্টিভ, অ্যাক্টিভ ইলেকট্রড। এটা তো এরকম নয় যে প্লাটিনামের মতো ইনঅ্যাক্টিভ ইলেকট্রড, প্লাটিনাম তো ইনার্ট, ও পাত্তা পাত্তা কাউকে দেয় না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কিন্তু কি পাবো বলো তো, কার্বনটাকে আমরা পেতে পারি, এই কার্বন বলছি অ্যালুমিনিয়ামটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি। কারো এইটুকু কোনো সমস্যা আছে আপাতত? না স্যার। বেশ, তাহলে এইরকম করে, এটা সবচেয়ে ছোট ছিল, ডাবল হচ্ছে কপার আর তারও ডাবল হচ্ছে আয়রন। তাহলে কি আমি আর একটা করে দেবো, কপারটা কি করব? স্যার পড়িয়ে দিন। বেশ, দেখো একবার যে স্যার বোঝার তো খুব একটা কিছু নেই, ছবিগুলো পাঠিয়ে দিলেও তো হবে। আমি তো সেটাই প্রথমে বলেছিলাম একবার, যে তোমাকে রিয়াকশনগুলো তোমার কি কি লাগবে শোনো ভালো করে। তোমাকে এখান থেকে যে এত বড় বড় প্রসেস তোমাদের তো এমসিকিউ দেবে না, সেই জন্য তোমাকে জানতে হবে যে এই প্রসেসটার জন্য কি ক্যাথোড ইউজ করা হচ্ছে, কি অ্যানোড ইউজ করা হচ্ছে, আর কোনো এক্সটার্নাল সাবস্টেন্স ইউজ করা হচ্ছে যার কাজ হয়তো মেল্টিং পয়েন্ট কমানো, বা যার কাজ হচ্ছে কন্ডাক্টিভিটি নেচার বাড়িয়ে দেওয়া, বা অ্যানোডে কোন রিয়াকশন হয়, ক্যাথোডে কোন রিয়াকশন হয়, আর কোথায় কতটা জমা হয়। এই হচ্ছে তোমার প্রশ্ন এখান থেকে। বেশি বেশি মুখস্থ করে তো লাভ নেই। আমার যেটুকু দরকার, ধরো তুমি এই যে অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশনটা পড়লে, তোমার কি কি পড়তে হবে? তোমাকে পড়তে হবে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের জন্য অ্যালুমিনিয়ামের কোন ওরটা লাগে, দ্যাট ইজ বক্সাইড লাগে। দেন পড়তে হবে যে তোমার এই প্রসেসটার নাম কি, যেটা হল হেরো মেথড হয়ে গেল। তারপরে তুমি বলে যে নর্মালি অ্যালুমিনিয়ামে যখন ইউজ, তখন ক্রায়োলাইট ও ফ্লুরোস্পারকে কেন ইউজ করা হয়, মেল্টিং পয়েন্টটা কোথায় নামিয়ে আনে, অ্যানোড হিসাবে কি ইউজ করা হয়, ক্যাথোড হিসাবে কি ইউজ করা হয়, আর অ্যালুমিনিয়াম কোথায় জমা হয়, আর কার্বন অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হয়। ব্যাস এই কটা ইনফরমেশন এখান থেকে। কথা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? আমি আর একটা নয় অ্যাপ্রোচ করি, কপারটাকে বলি তাহলে আমি। ঠিক আছে, দেখো একবার, সেটা হচ্ছে extraction of
কপার ফ্রম কিউপ্রাস অক্সাইড, কিউপ্রাসে কপার কিন্তু 1 স্টেটে থাকে, মানে খুব সহজ লজিকে হচ্ছে কি কপার কত স্টেটে আছে বললাম 1 স্টেটে, আর অক্সিজেন 2-তে থাকে, তাহলে এটাকে ক্রিস ক্রস করে দাও, তাহলে ফর্মুলা দাঁড়িয়ে গেল Cu2O, কপার অক্সাইড মানে CuO নয় কিন্তু। কি করে দেখো একবার, আমরা একটা ইলিংহাম ডায়াগ্রাম আছে, সেই ইলিংহাম ডায়াগ্রাম তো আমরা করিনি বা শিখিনি। ইলিংহাম ডায়াগ্রামটা এই চ্যাপ্টার একমাত্র বোঝার বিষয়, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি আইডিয়া করতে পারি যে ইলিংহাম ডায়াগ্রামে কপার এবং আমাদের কিউপ্রাস অক্সাইড কার্ভ ইজ অলমোস্ট অ্যাট দ্য টপ, আর কার্বন আর কার্বন মনোক্সাইড এবং কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড লাইনগুলো একদম নিচে অবস্থান করে একটা টেম্পারেচারের মধ্যে রেঞ্জে। সেই জন্য আমরা একটা কাজ করব, কপারের বেশিরভাগ ওরগুলো সালফাইড হিসাবে আমরা কিন্তু পেতে পারি। তাহলে গ্রোথ ফ্লোটেশন প্রসেস করব, দেখো কি করছি আমি একবার, আমি লিখছি ব্যাপারটাকে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে হয়তো। লিখলাম যে কি লজিকে গেলাম আপাতত বলছি না, সেটা হচ্ছে গিয়ে দা সালফাইড ওরস কোন প্রসেসের পরে, আফটার কনসেন্ট্রেশন বাই ফ্রোথ ফ্লোটেশন প্রসেস, যেটাকে আমরা ফেনা ভাষণ বলতাম বাংলায়। ফ্রোথ ফ্লোটেশন প্রসেস। এক মিনিট, সালফাইড স্পোর্স আর ফার্স্ট রোস্টেড, আমরা রোস্টেড প্রসেসটা দেখে এসেছি, রোস্টেড অ্যান্ড ক্যালসিনেশনের উপর ডিপেন্ড করে, তাহলে রোস্টেড ইন এ রিভারবেরেটরি ফার্নেস, এটা ফার্নেসের টাইপ ওটা আর কি, ফার্নেস টু কনভার্ট দেম ইনটু অক্সাইড, তাহলে সালফাইডকে প্রথমে অক্সাইডসে কনভার্ট করে নিলাম, ফ্লোটেশনের মাধ্যমে কনসেন্ট্রেশনটা বাড়ালাম, দেখতে কি করছি দেখা একবার, তাহলে ব্যাপারটা হয়ে গেল 2Cu2S কপার গ্লাস যেটা পড়েছিলাম, তাকে যদি এক্সেস পরিমাণ অক্সিজেনে হিট করি, সেটাই তো রোস্টিং বলে আমাদের, ইন প্রেজেন্স অফ এক্সেস অক্সিজেন, তাহলে অক্সাইডে কনভার্ট হলো আর সালফার ডাইঅক্সাইড গ্যাসটা আমাদের বেরিয়ে গেল। তাহলে আমি অ্যাকচুয়ালি তাহলে সালফাইড ওরটাকে কিসে কনভার্ট করলাম, অক্সাইডে কনভার্ট করলাম। এই যে তুমি অক্সাইডে কনভার্ট করলে, তাকে যদি আমি মেটালিক এই কোক দিয়ে দিই, তাহলে রিডাকশন চলবে এবং এখান থেকে তুমি কপার প্লাস CO পেয়ে গেলে। এবার তুমি দেখে নাও এখানে কপার কততে আছে বলো তো একবার দেখি, এখানটা করে কপার কততে আছে, প্লাস 1 আছে, এখানে কপার 0 হয়ে গেল, তাহলে তুমি বুঝতেই পারছো অক্সিডেশন নাম্বার কি হয়েছে আমাদের, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, তার মানে প্রসেসটার নাম রিডাকশন। আমরা অক্সিডেশন রিডাকশন রেডক্স রিঅ্যাকশনে পড়েছিলাম আমরা। বলছে এইভাবে যে তুমি কপারটা পেলে, ইন অ্যাকচুয়াল প্রসেসে সালফাইড ওর দ্যাট ইজ কপার পাইরাইট ইজ আফটার কনসেন্ট্রেশন বাই ফ্রোথ ফ্লোটেশন প্রসেস ইজ রোস্টেড ইন এ রিভারবেরেটরি ফার্নেস when copper pyrites is converted into a mixture of iron sulfide and copper glass in turn আর পার্সিয়ালি অক্সিডাইজড। কি ব্যাপারটা হচ্ছে তাহলে তুমি দেখো তো অ্যাকচুয়াল প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে না, বলছে অ্যাকচুয়াল প্রসেসের ক্ষেত্রে তুমি 2CuFS2 যদি কোনো একটা তুমি ওর পাও, সেখানে অক্সিজেন্সে প্রেজেন্সে হিট করলে এখানে তোমার কি পাচ্ছি, CuS পাচ্ছি, CuS
প্লাস 2FeS প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস, যেটা আমাদের বেরিয়ে যাচ্ছে। এবার আমরা কি করছি, এই যে কপার পাইরাইস থেকে আমি FeS পেলাম, তাহলে 2FeS কে প্রপার অক্সিজেনে যদি হিট করে দিই তাহলে আয়রনের অক্সাইড পাবো প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস চলে যাচ্ছে। আর যে তোমরা Cu2S পেয়েছিলে তাকেও যদি প্রপার তুমি অক্সিজেনে হিট করো তাহলে এই রিয়াকশানটা তো ওপরেই পড়লাম, আমি পার্টিকুলার একটা পড়েছিলাম, এখানে আমাদের ডিটেলসে বাকিগুলোকে দেখিয়ে দিল কীভাবে কীভাবে পুরোটা আসছে। এটুকু আশা করি ক্লিয়ার হয়েছে সকলে। এবার বলছে যে আয়রন, দেখো সিন্স আয়রন is more reactive than copper, তাই FeS is preferentially oxidized to FeO than CuS to CEO if at all any Cu2O is formed, it combines with FeS and is changed back to, এই দেখো আয়রন বেশি রিঅ্যাক্টিভ থাকলে আবার একে কি করছে, ওটাকে আবার Cu2S এ কনভার্ট করে দিচ্ছে, একটা প্রবলেম অ্যারাইজ করছে। তাহলে তোরা রিয়াকশনটা দেখে নাও, যদি CuO বানাও তাহলে FeS যেহেতু মিডিয়ামে ছিল আর FeS যেহেতু বেশি রিঅ্যাক্টিভ, তাই তুমি কি করলে এখান থেকে, তাহলে Fe বেশি রিঅ্যাক্টিভ বলে Fe কি করলো, এই অক্সিজেনকে গ্রাফ করলো, দিয়ে FeO বানিয়ে নিল আর কপারকে আবার তার সালফাইড ওরে কনভার্ট করে দিল। তার মানে তুমি বলতে চাইছো যখন রোস্টেড করা হচ্ছে, দা রোস্টেড ore mainly contains Cu2S and FeO along with some unreacted FeS। তাহলে তোমাকে তাহলে তখন কি করতে হবে তাহলে বলো তো, তখন সেই সময় আমাদের একটা প্রবলেম দাঁড়িয়ে গেল, সেটাকে সলভ করার জন্য আমরা কি করছি, যে আমরা এই যে রোস্টেড ওর নিলাম তাকে মিক্স করব সিলিকার সঙ্গে। আশা করছি সিলিকার নামটা মনে আছে, যে সিলিকাটা আমাদের ছিল অ্যাসিডিক ফ্ল্যাক্স ছিল, অ্যান্ড সাম পাউডার কোক মেশাবো, যার ফলে এবং হিট করব ব্লাস্ট ফার্নেসে, তাকে স্মেল্টিং বলছি এই প্রসেসটাকে। এই যে প্রসেসটা কি বললাম তাহলে আমি, এই যে FeO তার সঙ্গে সিলিকা মেশাচ্ছি SiO2, মানে সিলিকা মেশালাম, এটা একটা কি ছিল আমাদের ফ্ল্যাক্স ছিল, অ্যাকচুয়ালি অ্যাসিডিক ফ্ল্যাক্স ছিল, সেটা তৈরি করছে FeSiO3, তাহলে এটা আমাদের একটা কিসে পরিণত করলো, স্ল্যাগে কনভার্ট করলো, এর নাম হচ্ছে ফেরাস সিলিকেটে কনভার্ট করলো। আর এই যে প্রসেসটা তার নাম হচ্ছে আমাদের কি, স্মেল্টিং। কি হচ্ছে, অ্যাট দ্য টেম্পারেচার অফ দ্য ফার্নেস, সেই ফার্নেসটার নাম কি ছিল বলো তো, বললাম ব্লাস্ট ফার্নেস, তাই তো, কি বললাম এটাকে আমি, এটা ব্লাস্ট ফার্নেস। এই ব্লাস্ট ফার্নেসে কি হচ্ছে না, এন্টায়ার মাস মেল্ট করে যাচ্ছে এবং টু লেয়ার্স অফ মোল্টেন মাস আর ফর্মড, the slag being lighter makes the upper layer
which can be withdrawn from the slag hole from time to time, and the lower molten layer is called copper matte. It is chiefly consist of Cu2s and same unchanged FeS. ঠিক আছে, তাহলে আমাদেরকে এই যেটা পেয়ে গেলাম সেটাকে আমি এবার কি করব, আমাদেরকে এই যে কপার ম্যাট পেয়ে গেলাম, কপার ব্লাস্ট ফার্নেস থেকে আমি কি পেলাম, কপার, পুরোটা লিখলাম না আমি, কপার ম্যাট পেয়ে গেলাম। এবার কপার ম্যাটে কি কি থাকে আমাদের, তাহলে বেসিক্যালি থাকে আমাদের Cu2s থাকে, আর কিছুটা আনচেঞ্জড FeS থাকে। অক্সাইডটা কিন্তু চলে গেল, তাহলে আমাদের রিঅ্যাক্টিভিটির প্রশ্নটা আমাদের এখান থেকে উঠে যাচ্ছে। কিন্তু এবার আমরা কি করব, এই যে 2FeS এর সঙ্গে আমি যদি অক্সিজেনের রিয়াকশন করাই, তাহলে এখান থেকে 2FeO প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস রিলিজ করে যাচ্ছে। আর এই যে FeO তৈরি হলো, তাকে আমি কি করে দিই, আমি ওই যে আমাদের ইয়েটা অ্যাড করে দিই, কি বললাম, সিলিকাটা, তাহলে ওটা অ্যাকচুয়ালি ফ্ল্যাক্স অ্যাড করে দিই, তাহলে আমাদের কিসে কনভার্ট হবে, এটা একটা FeSiO3, তাহলে এটাও একটা স্ল্যাগে কনভার্ট হয়ে গেল। কি করছি তারপর আমি, এই যে স্ল্যাগটা যেটা তৈরি হলো সেটা মেল করছে এবং ফ্লোট করছে at the top of the molten mass and remove, তখন তাকে সরিয়ে ফেলতে পারছি আমরা। when whole of iron has been removed as slag, যখন পুরো আয়রনটাকে আমি স্ল্যাগ হিসাবে, এই স্ল্যাগে, এই দেখো একটু একটু করে স্ল্যাগে কনভার্ট করছি কারো না কারোর সঙ্গে অ্যাটাচ করিয়ে দিয়ে, যখন পুরোটা রিমুভ করতে পারছি তখন আমি সাম অফ দ্য কিউপ্রাস সালফাইড, এই যে সাম অফ দ্য কিউপ্রাস সালফাইড মানে Cu2s, এটা কি করছে আমাদের 2 moles অফ কিউপ্রাস সালফাইড রিঅ্যাক্টস উইথ 3 mole অফ অক্সিজেন টু ফর্ম 2Cu2O প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস। এই যে আমাদের Cu2O আর যে Cu2s ছিল তারা রিঅ্যাক্ট করে আমাদের তৈরি করছে 6Cu প্লাস সালফার ডাইঅক্সাইড। এইভাবে কিন্তু আমরা কপার মেটাল যেটা পেলাম ফলস বিলো দ্য অ্যান্ড দাস এসকেপস দ্য অক্সিডাইজিং রিয়াকশন দ্য ব্লাস্ট, মানে এইভাবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি যে কপারটা পাই তাকে আমরা ব্লিস্টার কপার বলে দিচ্ছি। ব্লিস্টার কপার মানে যার মধ্যে অ্যাকচুয়ালি ইমপিওর মেটাল, ইমপিওর কপারটাকে ব্লিস্টার কপার বলছি। কতটা ইমপিওরিটি থাকে, 1% ইমপিওরিটি। তাহলে এখান থেকে আমি আরেকটা টার্ম পেলাম যে ইমপিওর মেটাল, যাকে আমরা কি বললাম, কত পার্সেন্ট ইমপিওর থাকে, 1%। ইমপিওর মেটাল বলতে ইমপিওর কপারের ক্ষেত্রে মেটালটা, তাকে আমরা কি বলে দিলাম, ব্লিস্টার কপার বলে দিচ্ছি। বলো বুঝতে পারলে কিনা এই পর্যন্ত? কারো কোনো সমস্যা বুঝতে? প্র্যাকটিস করতে হবে অনেকটা। স্যার আরেকটু উপরের দিকে দেখান। আর একটু আগে থেকে দেখো, আর একটু তুলবো। হ্যাঁ স্যার আরেকটু উপরে। হুম, এখানটা দাঁড়ান। হয়ে গেছে। আর কিছু, স্যার একটু উপরে তুলুন। এর আগে আর একটু উপরে তুলুন। আর একটু ওপরে, আর একটু, হ্যাঁ স্যার আরো উপরে। হ্যাঁ স্যার একটু, হুম, হ্যাঁ স্যার এখানে। স্যার আরো উপরে। এটুকু হয়েছে সকলের? স্যার ওই এর আগে ওটা কি লিখেছেন, Cu2s হ্যাঁ, তারা হ্যাঁ স্যার ওটাই Cu2 এর। চেঞ্জড ব্যাক টু, এটাই তো? না স্যার তার উপরে Cu2s টু Cu, ওটা অফ লিখেছেন। কোথায় বলো তো, এইটা? হ্যাঁ স্যার ওই লাইনটার পরে। এটা ইফ 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 অ্যাট অল আই, আই ইফ অ্যাট অল। ওকে স্যার।
স্যার এর আগে একটা ওই বুস্টেডিং এর রিভারবেরেটরি ফার্নেসের পরে একটু দেখান। কোনটা এর আগে? হ্যাঁ স্যার আগে, স্যার এখানে এখানে একটু দাঁড়ান। হয়ে গেছে স্যার। হলো সকলে? হ্যাঁ স্যার। কে কে আছে? মুপ্রিয়া সব ক্লিয়ার হয়েছে? যতটা হ্যাঁ বোঝানো স্যার, হলো অ্যাকচুয়ালি বোঝার জায়গা সত্যি খুব বেশি নেই তোমাদের, তো অ্যাকচুয়ালি ইলিংহ্যাম ডায়াগ্রামটাই নেই সিলেবাসে, ওটাই অ্যাকচুয়ালি বোঝানোর জায়গা, তার কোন টেম্পারেচারের নিচে কি প্রসেস হয়, কার উপরে কি হয়। ঠিক আছে, এখান থেকে যে যে ইনফরমেটিভ প্রশ্নগুলো আসবে আমি অনেক জায়গায় লিখে দিয়েছি, স্টার দিয়ে দিয়েছি, বলে দিয়েছি, ওগুলোকে খেয়াল রাখবে একবার। সৈকত সব হয়েছে? হ্যাঁ সব হয়েছে। সায়ন্তী? হ্যাঁ স্যার। সৌমেন? হ্যাঁ স্যার। স্বস্তিক? হ্যাঁ স্যার। সায়ন্তিকা? হ্যাঁ স্যার। তিতাস? হ্যাঁ স্যার। তিতলি? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমাদের যেটা হলো দেখো একবার তাকিয়ে, একবার আমাদের অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের কাজটা দেখান একবার, ফার্স্টে এক্সট্রাক্টিংটা। কোনটা বলো? এক্সট্রাক্টিং অ্যালুমিনিয়াম। হ্যাঁ দেখাচ্ছি, বলে দিচ্ছি। তাহলে দেখো আমরা এখান থেকে আপাতত যেটা আমাদের দাঁড়াচ্ছে, আমরা কপারটা পড়ে নিলাম, অ্যালুমিনিয়াম পড়ে, এটা আমাদের এখনো ডিউ রয়েছে। আর আমরা বাকিটা আজকে টোটালটা হবে না, আর একটা ক্লাস মনে হচ্ছে নিতে হবে। সেদিনকে খুব কম কাজই আছে আমাদের, হয়তো একটা সেদিনকে আমি একটা এক্সাম কন্ডাক্ট করবো, যেটা আমি নেবো বলেছিলাম, ফুল পেপার একটা করে দেবো দিনকে। আর এই বাকিটা পড়াতে হয়তো আধা ঘন্টা লাগবে ম্যাক্সিমাম, বাকিটা আমরা এক্সামের ওই কোশ্চেন অ্যান্সার এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগের দিন একটু আলোচনা হয়েছে, 10টা কোশ্চেন এখনো বাকি আছে, 2022 এরটা আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? এইটুকু দেখো একবার, তুমি বলেছো আমাকে অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশনটা, অ্যালুমিনিয়ামের এক্সট্রাকশন, এটা এই জায়গাটা। হ্যাঁ স্যার। কিছু জিজ্ঞাসা করবে না, লিখতে পারো নি? স্যার ওর একটু নিচের দিকে নিয়ে যান। আর একটু নিচের দিকে, ওকে। হ্যাঁ স্যার এখানটা। আগের দিনের ভিডিও রেকর্ডিংটা একটু দিয়ে দেবেন। হ্যাঁ আমি একটু একটু ব্যস্ত ছিলাম, দিতে পারিনি আমি ভিডিও, কালকে দেবো ভেবেছিলাম, রাত্রিতে হয়ে ওঠেনি, আজকে আমি দুপুরের টাইমে বা বিকালবেলা করে আগের দিন আজকে এবং দুটোর পিডিএফ আমি আপলোড করে দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে ওকে। স্যার অ্যাবান্ডেন্ট মানে থার্ড মোস্ট অ্যাবান্ডেড মেটাল অ্যালুমিনিয়াম। অ্যাবান্ডেন্ট মানে পাওয়া যায়, মানে আর্থ ক্রাস্টে মাসের দিক থেকে দেখতে গেলে অ্যালুমিনিয়ামকে তৃতীয় থার্ড পজিশনে রয়েছে, হয়ে এগুলো পাওয়া গেছে। যায়, বুঝলে? ওকে স্যার। অ্যাবান্ডেন্ট মানে পাওয়া যাওয়া, মানে প্রাচুর্যতা, ভালো বাংলায় প্রাচুর্যতা মানে পাওয়া যায়, সোজা লজিকে। হয়েছে সকলের তাহলে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। তাহলে আমরা বাকি অর্থাৎ নেক্সট দিনে আমরা এফিড এক্সট্রাকশনটা পড়ে নেবো, আর অ্যালয়ের পারপোস, কেন অ্যালয় তৈরি করা হলো, তার কম্পোজিশন, ইউজ, অ্যামালগাম, এবং এই যে আয়রনের 4টে পার্ট রয়েছে, কাস্ট আয়রন, রট আয়রন, স্টিল আর স্পঞ্জ আয়রন, এই কটা আমরা পড়বো নেক্সট দিন, ওকে?